গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক, আমিও খুব ভালো আছি। তোমরা বিগত বেশ কয়েকটি ক্লাস ধরে অনেকগুলো জিনিস, নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পেরেছো, বুঝতে পারছো। তো তোমাদের এই ক্লাস করতে কেমন লাগছে বলো? ভালো লাগছে শুনে আমারও খুব ভালো লাগলো, তোমাদের ক্লাস করতে খুব ভালো লাগছে। তো আমরা এই ক্লাসের শেষে প্রত্যেক দিন দেখবে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখে দিই, মনে পড়ছে তো? আচ্ছা, তাহলে বিগত ক্লাসেও আমি নিশ্চয়ই তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম। আচ্ছা, সেই প্রশ্নগুলো কারা বাড়ি থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছো? বাহ, সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। তো দেখি কে কেমনভাবে কতটা প্রস্তুতি নিয়ে এসেছে সেটা আমি একটু দেখে নিই, যাচাই করে নিই। ঠিক আছে? তো আমি শুরুতেই একটু তোমাদেরকে এবং আগের দিন আমরা বিগত ক্লাসে আমরা খুব সহজ জিনিস সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা ছিল যে মূলত কোন খনিজ সম্পর্কে আলোচনা করেছি বলো? আকরিক লোহা সম্পর্কে আলোচনা করেছি। তো আমি তোমাদের থেকে একটু জানতে চাইবো, সকল শিল্পের মূল বা লোহা যুগ বা লোহা সভ্যতা কেন বলা হয়? আচ্ছা বলো। একদম ঠিক বলছে তোমাদের বন্ধু যে বর্তমান এই যন্ত্র সভ্যতার যুগে সব খনিজের মধ্যে কিন্তু লোহার ব্যবহার সর্বাধিক, এবং দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এই আকরিক লোহা বা আকরিক লোহা নিষ্কাশন করে আমরা বিভিন্ন ধরনের লোহা ব্যবহার করে থাকি, যেটা চৌম্বক ক্ষেত্রে মানে চৌম্বক আকর্ষিত হয় সেই ধরনের লোহা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তার নমুনা তোমরা বাড়িতে নিত্য নতুন প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা পেয়ে থাকো। তো এই লোহা ছাড়া আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা করতে পারবো না, এর ব্যবহার ব্যাপক পরিমাণে। লোহাকে বাদ দিয়েও কোনো শিল্প গড়ে তুলতে পারবো না। দেখো, শিল্প গড়ে তোলা তো দ্বিতীয় ধাপের দ্বিতীয় একটা ধাপ, কিন্তু শিল্প করতে গেলে যে একটা বড় ওয়ার্কশপ তৈরি করতে হয়, সেটাকেও যখন আমরা তৈরি করি, তার কাঠামো দিয়ে ঢালাই করতে গেলে, তার শেড দিতে গেলে, সেখানেও কিন্তু এই আকরিক লৌহ আকরিকের অবদান লক্ষ্য করা যায়। সেজন্য এত সমস্ত কারণে, এই সমস্ত কারণের জন্যই আমরা এই অংশকে লোহা যুগ বা লোহা সভ্যতা বলে থাকি। ঠিক আছে? আচ্ছা বলো তো, লোহা সভ্যতার এই যে আমরা লৌহ আকরিক, এই লৌহ আকরিকের ব্যবহার তোমরা কিভাবে করতে দেখেছো? হ্যাঁ, প্রথমে লৌহ ইস্পাতের ব্যবহার সম্পর্কে একটু বলো, কি কি রয়েছে লৌহ ইস্পাতের ব্যবহার? হ্যাঁ, একদম ঠিক, প্রথমে রয়েছে পরিবহন ব্যবস্থা। বলো কেউ একটা পরিবহন ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, আমরা দৈনন্দিন প্রত্যেক দিন যা পরিবহনের মাধ্যমে সে ব্যবহার করি, সেটা সেতু হতে পারে, রেলপথ হতে পারে, বা আদার্স রেলগাড়ি, জাহাজ, ট্যাক্সি, বাইক, টোটো, অটো, সাইকেল, মোটর সাইকেল, যা কিছু ব্যবহার করছি প্রত্যেকটা ক্ষেত্রে লৌহ আকরিক অবদান লক্ষ্য করা যায়। আর কি কি কাজে দেখা যায়? সামরিক কাজে, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ, যুদ্ধের বিভিন্ন যন্ত্রপাতি বা যানবাহন, সেখানে লক্ষ্য করা যায়। আর কৃষি যন্ত্রপাতি, ভেরি গুড, কৃষি যন্ত্রপাতি, কৃষিতে আমরা যে ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার, তার ফলা ব্যবহার করি, বা কোদাল, হাতুড়ি, এগুলো। হাতুড়ি বলতে মনে পড়লো যন্ত্রপাতি নির্মাণেও ব্যবহার করা যায়। আর বলো, খুব ভালো, গৃহস্থালির কাজে। দেখো, গৃহস্থালির ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, যেটা স্টেনলেস স্টিল। তার বাসনপত্র ছাড়া আমরা আমাদের সংসার জীবন অতিবাহিত হবে না, সংসার চলবে না, চালানো যাবে সম্ভব নয়। এর সাথে সাথে রয়েছে তোমার বিভিন্ন গৃহ উপকরণ, অর্থাৎ গৃহ বানাতে গেলে, বাড়ি তৈরি করতে গেলে যে সমস্ত উপকরণ প্রয়োজন হয়,
গ্রিল, জানালা দরজার ফ্রেম, রেলিং, বড় বড় গেট, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই লৌহ আকরিকের অবদান লক্ষ্য করা যায়, তাই না? তো ঠিক আছে, তোমরা ব্যবহার বলতে পারলে খুব ভালো হয়েছে ব্যবহার। এবার জাস্ট আমাকে একটু কয়েকটা অংশ বলো, এই যে লৌহ আকরিক বা বিভিন্ন ধরনের লোহা বা ইস্পাত কিভাবে তাদেরকে ব্যবহার করা যায়। হ্যাঁ, একদম ঠিক। যে 5টি শ্রেণীবিভাগ তোমাদেরকে বলেছিলাম লোহা ও ইস্পাত হিসাবে, সেই শ্রেণীবিভাগগুলো একটু আলোচনা করতে হবে। একদম প্রথমে রয়েছে ঢালাই লোহা। তো ঢালাই লোহা মানে বুঝতেই পারছো, ঢালাই মানে আমরা যেমন ছাদ ঢালাই করি, যেমন মশলাটাকে যে নির্দিষ্ট আকারে আমরা দিয়ে থাকি সেই আকারেই হয়। তো ঢালাই লোহা, এটাকেও যদি এই লোহাকে গলিয়ে প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় বিশুদ্ধ কাঁচা তরল লোহাকে পিটিয়ে যদি ছাঁচ, যে কোনো ছাঁচ হতে পারে, ছাঁচের মধ্যে যদি আমরা দিই, তাহলে সেই আকৃতির বা সেই আকারের লোহা ধারণ করতে দেখা যায়। এটা একটা গেল। আর স্পঞ্জ লোহা, তাই তো, যে স্পঞ্জ লোহা কিভাবে তৈরি হয়? উন্নত মানের হেমাটাইট আর ম্যাগনেটাইট, ঠিক আছে, এদেরকে গলিয়ে টুকরো টুকরো যে লোহা বা খণ্ড তৈরি করা হয়, এবং এখান থেকে তারপরে বিভিন্ন যন্ত্রপাতি, ছোট ছোট যন্ত্রপাতি, স্ক্রু, নাট, এগুলো তৈরি করা হয়। তাহলে এই যে উন্নত মানের হেমাটাইট ম্যাগনেটাইট থেকে গলিয়ে যখন এই লোহাকে উৎপাদন করা যায়, সেটা হচ্ছে স্পঞ্জ লোহার অন্তর্গত পড়ে। আর এটা যে পেটাই লোহা বা রড আয়রন, এটাও কিন্তু বেশ উন্নত মানের লোহা, যেটার সাথে গন্ধক, ফসফরাস এগুলোকে মিশিয়ে প্রস্তুত করা হয়। তারপর হচ্ছে স্টিল, যে লোহা পিণ্ডের সাথে ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি ধাতু মিশিয়ে সব থেকে উন্নত মানের শক্ত লোহা। কি মেশানো হয়? ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি সংকর ধাতু মিশিয়ে উন্নত মানের একটা শক্ত ইস্পাত প্রস্তুত করা হয়। আর সংকর ইস্পাত, যেটা অ্যালয় স্টিল। তো বৈদ্যুতিক চুল্লিতে এই লোহা পিণ্ডের সাথে আরো উৎকৃষ্ট যদি ক্রোমিয়াম, নিকেল, টাংস্টেন, আমরা এই বিভিন্ন জিনিসগুলো দিয়ে থাকি, জিনিসগুলো দেওয়ার ফলে একটা উন্নত মানের লোহা পিণ্ড তৈরি হয়, ঠিক আছে, যেটাকে আমরা স্টেনলেস স্টিল বা অ্যালনিকা স্টিল, এই দ্রব্যগুলো প্রস্তুত হয়। একদম তোমরা ঠিক বলেছ। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের বিগত দিনের ক্লাসের বিষয়বস্তু, এবং তোমরা যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা খুব ভালোভাবে তার প্রস্তুতি নিয়েছো, খুব ভালো সেটা। আমরা এবার আজকের যে অংশ সম্পর্কে আলোচনা করব, আকরিক লোহার আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অংশ, যথা তোমরা দেখবে যে আলোচনা করতে করতে বিভিন্ন জায়গায় আকরিকের উৎকৃষ্ট শ্রেণীর লোহা, ম্যাগনেটাইট, হেমাটাইট, এইগুলোর নাম জেনেছো। তো তোমরা তো সোনার ব্যবহার জানো, তো সোনারও দেখবে উন্নত মানের সব থেকে ভালো হলে 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট এরকম হিসাবে ভাগ হয়। তো আকরিক লোহার এরও সব থেকে উৎকৃষ্ট মানের একটা আকরিক লোহা থাকে, নিকৃষ্ট মানের আকরিক লোহা থাকে, এবং সব থেকে এর দাম বেশি, চাহিদা বেশি, সেই অনুযায়ী এদেরকে শ্রেণীবিভাগ করা যায়। তো সেই আকরিক লোহার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানবো। 4টি শ্রেণীবিভাগ রয়েছে। তার সাথে সাথে আমাদের ভারতবর্ষের এই বৃহৎ আমাদের দেশ ভারতবর্ষের কোন কোন রাজ্য সর্বাধিক আকরিক লোহা উত্তোলন করে, বা কোন কোন রাজ্যে আকরিক লোহার খনি রয়েছে, সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাই একটু প্রস্তুত হয়ে নাও। আলোচনা করতে করতে কারোর যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। আজকে আমাদের এই নবম শ্রেণীর ভূগোল বিষয়ের 7ম অধ্যায়, যেটা রয়েছে ভারতের সম্পদ, সেইখান থেকে আমরা আকরিক লোহার শ্রেণীবিভাগ এবং উত্তোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমেই হচ্ছে আকরিক লোহার যে শ্রেণীবিভাগ, সেই আকরিক লোহার শ্রেণীবিভাগের মধ্যে
আমি তোমাদের একটু আগে বললাম আকরিক লোহার শ্রেণীবিভাগ আমরা লোহার মাত্রা উৎকৃষ্টতা অনুসারে আকরিক লোহাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একদম প্রথমে এবং সর্বাধিক উৎকৃষ্ট মানের কয়লা, যদি সব থেকে ভালো ক্লাসে সবচেয়ে ভালো ছেলের কথা বলি, তাহলে আমরা বলবো যে ম্যাগনেটাইট। কি বললাম? ম্যাগনেটাইট। দেখো ম্যাগনেটের সাথে এই শব্দের একটা বেশ মিল রয়েছে, ম্যাগনেটাইট, এবং এটা একটা প্রাকৃতিক চুম্বক। সব থেকে এর দুষ্প্রাপ্য লোহা, এর দাম মানে উৎকৃষ্ট মানও অনেকটা বেশি। এই ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে Fe3O4। ঠিক আছে, বোঝা গেল তাহলে? হ্যাঁ, সংকেত কি বললাম? Fe3O4। এই আকরিক লোহাতে লোহার পরিমাণ কত থাকে দেখো, 72.4%। এই রং কেমন হয়? ঘন কালো, একদম কালো রঙের হয়। এর বৈশিষ্ট্য ব্যবহার কি রয়েছে? সর্বোৎকৃষ্ট লৌহ আকর, মানে সব থেকে ভালো শ্রেণীর লৌহ আকরিক। অত্যন্ত দুষ্প্রাপ্য, মানে সব জায়গায় এই ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা সব জায়গায় পাওয়া যায় না। উত্তোলন নগণ্য, যদি সব জায়গায় পাওয়া যায় না। চুম্বক ধর্মযুক্ত, তাই এটি প্রাকৃতিক চুম্বক। এটাকে আবার তাহলে কি বলা হয়? প্রাকৃতিক চুম্বকও বলা হয়ে থাকে বা বলা হয়। ঠিক আছে, আর কি রয়েছে? আগ্নেয় ও রূপান্তরিত শিলায় স্তরাকারে থাকে। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় ম্যাগনেটাইট কোথায় লক্ষ্য করা যায়, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় বিভিন্ন যে স্তর লক্ষ্য করা যায়, সেই স্তরের মধ্যে এই ম্যাগনেটাইট শ্রেণীর লোহা লক্ষ্য করা যায়। তাহলে সংকেত কি বললাম? Fe3O4, লোহার পরিমাণ 72.4%, ঘন কালো রঙের। আর বৈশিষ্ট্যগুলো মনে থাকবে সবার? খুব ভালো। দ্বিতীয়ত, সেকেন্ড বয়ের কথা ধরি, তো দ্বিতীয় আকরিক লোহা, তার নাম হচ্ছে হেমাটাইট। না, হেমা মালিনী নয়, হেমাটাইট, জাস্ট ডোন্ট মাইন্ড। Fe2O3। ঠিক আছে, তাহলে সংকেত হচ্ছে Fe2O3। লোহার পরিমাণ 70%, তার মানে দেখো 2.4% কমে গেল। কমে যাওয়ার জন্য রঙের পরিবর্তন কেমন হলো? লাল ও গাঢ় বাদামি। ঠিক আছে, যেহেতু লোহার পরিমাণ খানিকটা কমে গেছে, তাই রঙেরও পরিবর্তন ঘটেছে, লাল ও গাঢ় বাদামি। এর উৎকর্ষতা বৈশিষ্ট্য ব্যবহার কেমন? এর উৎকৃষ্ট শ্রেণীর, সঞ্চয়, উৎপাদন ও ব্যবহার সর্বাধিক সহজলভ্য। তার মানে আগেরটা যেমন ম্যাগনেটাইট যেমন অত্যন্ত দুষ্প্রাপ্য ছিল এবং উত্তোলন নগণ্য ছিল, কিন্তু এই হেমাটাইট জাতীয় আকরিক লোহা সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এর ব্যবহারও সর্বাধিক এবং সর্বত্র সহজলভ্য। ঠিক আছে, আচ্ছা, এর উত্তোলন ও ধাতু নিষ্কাশন সরলতম ও সহজতম। অর্থাৎ এদেরকে তো একদম সরাসরি এই আকরিক লোহাকে পেয়ে গেছি, চলে ব্যবহার করতে যাবো, এমন তো নয়। এদের সঙ্গে প্রচুর পরিমাণ বিভিন্ন পদার্থ, অজৈব পদার্থ মিশে থাকে, তাদেরকে আলাদা করতে হয়, নিষ্কাশন করতে হয়। তো এটা খুব সহজেই, এই উত্তোলন যেমন সহজ, নিষ্কাশনও সরলতম সহজতম, তাই একে ডাইরেক্ট শিপিং ওর বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, ইস্পাত, রাসায়নিক, রং শিল্পে ব্যবহৃত হওয়ায় একে শিল্পীয় লোহা বলা হয়। ঠিক আছে, তাহলে হেমাটাইটের সংকেত Fe2O3, 70% লোহার পরিমাণ, রং হচ্ছে লাল ও গাঢ় বাদামি। বৈশিষ্ট্য বললাম, এর অন্য মানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এর উত্তোলন, ধাতু নিষ্কাশন সরলতম সহজতম, তাই একে ডাইরেক্ট শিপিং ওর বলা হয়। ইস্পাত, রাসায়নিক, রং শিল্পে ব্যবহৃত হওয়া একে শিল্পীয় লোহা বলা হয়। লিমোনাইট, লিমোনাইটের সংকেত কি?
2Fe2O3 3H2O। তার মানে দেখো জলের পরিমাণ এখানে অনেকটা বেড়ে গেল, লোহার পরিমাণও কমে গেল 62.9, প্রায় 7% কমে গেল। রঙের পরিবর্তন হয়ে গেল, লোহার পরিমাণ কমে যাওয়া মানে হলদে বাদামি ধরনের। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি রয়েছে? মধ্যম শ্রেণীর উৎকৃষ্ট। প্রথম দুটি যেমন ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় বেশ উৎকৃষ্ট মানের লৌহ আকরিক। এটা মধ্যম শ্রেণীর উৎকৃষ্ট, এর অপেক্ষাকৃত নরম। আবার কার্বনেট রূপেও কিছু কিছু জায়গায় পাওয়া যায় এই লিমোনাইট। গভীর পাললিক শিলায় থাকে। কোথায় থাকে? গভীর পাললিক শিলা, মানে পাললিক শিলার একদম মধ্যস্তর যে ভাগ রয়েছে সেইখানটাতে এই লিমোনাইট জাতীয় আকরিক লোহা পাওয়া যায়। সঞ্চয়, উৎপাদন, ব্যবহার সবই খুব সীমিত। যেহেতু মধ্যম মানের, তাই উত্তোলনও যথেষ্ট মানে প্রচুর পরিমাণ টাকা ব্যয় করে এদেরকে উত্তোলন করা যায় না বা হয় না। যতটুকু প্রয়োজন বা এই ম্যাগনেটাইট হেমাটাইট আকরিত করতে করতে যদি এই লোহা পাওয়া যায় সেটা ভালো, সেইভাবেই উত্তোলন করা হয়ে থাকে। সিডেরাইট FeCO3, কি বললাম? FeCO3। 4 নম্বর, লোহার পরিমাণ দেখো 50%-এরও কম, তার মানে এটা আরো নিকৃষ্ট মানের হয়ে যাচ্ছে। কালার কেমন হয়ে যাচ্ছে? ধূসর বাদামি। দেখো প্রথমে লোহার পরিমাণ বেশি ছিল বলে ঘন কালো ছিল, লাল ও গাঢ় বাদামি, হলদে বাদামি, তারপরে ধূসর বাদামি। নিকৃষ্টতম লোহা আকরিকের নাম এটা একটি। ঠিক আছে, কার্বনেট যৌগ। আচ্ছা, সঞ্চয়, উৎপাদন, ব্যবহার খুবই কম, যেমন লিমোনাইটের ছিল। আর হচ্ছে অঙ্গারময় পাললিক শিলায় লক্ষ্য করা যায়, এই যে এটাও পাললিক শিলায় থাকে, কিন্তু উৎকৃষ্ট মানের যে লৌহ আকরিক ম্যাগনেটাইট হেমাটাইট কোথায় থাকে? আগ্নেয় ও রূপান্তরিত শিলায়, আর এগুলো পাললিক শিলায়। সিডেরাইট কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? হাইড্রোজেন উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো এখানে একটা তালিকার মধ্যে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য এরকম ভাবে টেবিল আকারে দেওয়া হয়েছে। তাই লৌহ আকরিকের কটি শ্রেণীবিভাগ জানা গেল? 4টি। কি কি? ম্যাগনেটাইট, হেমাটাইট অর্থাৎ ম্যাগনেট যুক্ত সমৃদ্ধ ম্যাগনেটাইট, সেই জন্য সব থেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক এই ম্যাগনেটাইট, যার সংকেত Fe3O4। কালার কেমন? ঘন কালো রঙের। লোহার পরিমাণ কত থাকে? 72.4%। হেমাটাইট Fe2O3। লিমোনাইট 3 নম্বর, যথেষ্ট মধ্যম শ্রেণীর একটা উৎকৃষ্ট আকরিক লোহা। কালার কেমন? হলদে বাদামি। লোহার পরিমাণ 62.9%। সিডেরাইট একদম নিকৃষ্ট শ্রেণীর। কি কাজে ব্যবহার করা হয়? হাইড্রোজেন উৎপাদনে ব্যবহৃত হয়। তার মানে বোঝা গেল এখানটায় লোহার পরিমাণের উপর নির্ভর করে এই আকরিকের শ্রেণীবিভাগগুলোর কিন্তু সর্বোৎকৃষ্ট মান বা সব থেকে ভালো মানের আকরিক এবং সব থেকে নিকৃষ্ট মানের আকরিক সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। ঠিক আছে, এইটুকু বোঝা গেল? খুব ভালো। এইবার আমরা ভারতবর্ষের যে আকরিক লোহা, এই ভারতবর্ষের আকরিক লোহা কোথায় কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো ভারতবর্ষের এই আকরিক লোহা বিভিন্ন রাজ্যে পাওয়া যায়। মূলত এটা মধ্য ভারত আর বলতে পারো যে পূর্ব ভারতের কিছুটা জুড়ে এই আকরিক লোহার বেল্ট আমরা লক্ষ্য করতে পেরেছি ভারতবর্ষের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই আকরিক লোহা হচ্ছে ভারতের সর্বপ্রধান একটি খনিজ সম্পদ। ঠিক আছে,
এই আকরিক মূলত উৎকৃষ্ট হেমাটাইট শ্রেণীর, তার মানে এটা কত নম্বর? দ্বিতীয় নম্বর, 70% যার আকরিক লোহার পরিমাণ লক্ষ্য করা যায়। সারা বিশ্বে যতটা আকরিক লোহা উত্তোলন করা হয়, ভারতবর্ষ বিশ্বে 4র্থ স্থান অধিকার করে। 20.6 কোটি টন আকরিক লোহা উত্তোলিত করা যায়। ঠিক আছে। স্বাধীনতার পর উত্তোলন খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পরে যেহেতু নিজের দেশ শাসন ব্যবস্থা নিজেদের হাতে পাওয়া গেছে, তারপর দক্ষতা বৃদ্ধি পেয়েছে, প্রযুক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু তবে গত 5 বছরে উত্তোলন অনেকটাই আবার কমে গেছে। 70% হয় দাক্ষিণাত্য মালভূমি, অর্থাৎ এই যে দাক্ষিণাত্য মালভূমি এইখানটায় হয় 70%। ছোটনাগপুর মালভূমি মানে এই পার্টটায়, এই দিকটায় ছোটনাগপুর মালভূমি, এখানে প্রায় 30% খনি উত্তোলিত হয়, মানে আকরিক লোহা উত্তোলিত হয় খনি থেকে। ভারতবর্ষে প্রায় 294টি খনি আছে, এই আকরিক লোহার খনি, কিন্তু সবটা বৃহৎ বড় বা প্রচন্ড বড় এমন নয়, ছোটখাটো মিলিয়ে 294টি খনি লক্ষ্য করা যায়। তো ভারতবর্ষের সাপেক্ষে যদি আমরা ভারতবর্ষের এবার রাজ্য হিসাবে আলোচনা করি, তো সেইখানে আমাদের প্রধান যে রাজ্য তার নাম হচ্ছে উড়িষ্যা, মানে ফার্স্ট বয়। ইনি হচ্ছে ভারতবর্ষের সর্বাধিক উৎপাদিত আকরিক লোহা উৎপাদিত রাজ্য, যার নাম হচ্ছে কি? উড়িষ্যা। আমাদের পশ্চিমবঙ্গের একদম গায়ে রয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ। তো এখানে কত শতাংশ লোহা উত্তোলিত হয় সারা ভারতবর্ষে? 55% লোহা, এই আকরিক লোহা উড়িষ্যা উৎপাদিত হয় করে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে আছে। ঠিক আছে। কোথায় কোথায় পাওয়া যায়? ময়ূরভঞ্জ নামে একটি জেলা রয়েছে, সেই ময়ূরভঞ্জ জেলার গরু মহিষানী, সুলাইপাত, বাদাম পাহাড়, এই হচ্ছে ময়ূরভঞ্জ জেলা। এই যে ময়ূরভঞ্জ নাম দেখতে পাচ্ছ? আচ্ছা, এই ময়ূরভঞ্জ জেলার গরু মহিষানী, সুলাইপাত, বাদাম পাহাড়, এই খনিগুলোর নাম কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়াও কেওনঝড়, এই হচ্ছে কেওনঝড়। এই কেওনঝড় জেলার বলদা, জাজত, বোলানি, ঠাকুরানী, যোধাপূর্ব, এগুলো বিভিন্ন খনিজ অঞ্চলের নাম। তো এই যে কেওনঝড় জেলার বলদা, এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম লৌহ খনি যুক্ত অঞ্চল, সব থেকে বড় লোহার খনি এই অঞ্চলে দেখা গেছে। ঠিক আছে। আর কোথায়? সুন্দরগড় জেলার বোনাই, বারসুরা, কটক জেলার সুকিন্দা, কোরাপুট জেলার অমরকোটে উত্তোলিত হয়। ঠিক আছে। তাহলে কোন কোন জায়গায় উত্তোলন হয় বুঝে গেল। প্রধান দুটি জেলা হচ্ছে ময়ূরভঞ্জ আর কেওনঝড়। কত শতাংশ লৌহ আকরিক উত্তোলিত হয় ভারতবর্ষের? 55% করে প্রথম স্থান অধিকার করে, তাই তো? আচ্ছা, কোন কোন জায়গায় এই ইস্পাতের ব্যবহার করা হয়? রৌরকল্লা, জামশেদপুর, বোকারো ইস্পাত কারখানায় ব্যবহৃত হয় এবং পারাদ্বীপ বন্দর মারফত জাপানে রপ্তানি করা হয়। এই উড়িষ্যার এইখানটায় পারাদ্বীপ বন্দর রয়েছে, এই পারাদ্বীপ বন্দরের মাধ্যমে এখানকার উৎপাদিত আকরিক খনি বা শুধু খনি থেকে বার করলেই যে কাজ শেষ হয়ে যাবে এমনটা নয়, আরও যে বিভিন্ন ইস্পাত কারখানাগুলো রয়েছে, রৌরকল্লা, জামশেদপুর, বোকারো ইস্পাত কারখানা, এইখান থেকেই এইগুলো ইস্পাত কারখানায় এই লৌহ আকরিকগুলো প্রস্তুত করা হয় ব্যবহারের জন্য, বা বিভিন্ন লোহার শীট যেমন বা চাদর সেইভাবে প্রস্তুত করা হয়। তারপরে পারাদ্বীপ বন্দর মারফত এগুলোকে জাপানে
রপ্তানি করা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে উড়িষ্যার কোন বন্দরের মাধ্যমে আকরিক লোহা বিদেশে রপ্তানি করা হবে ইস্পাত? পারাদ্বীপ বন্দরের মাধ্যমে। সব থেকে বৃহত্তম লোহা খনির নাম কি? বলদা। কোন জেলায় রয়েছে? উড়িষ্যা রাজ্যের কেওনঝড় জেলায়। ঠিক আছে, এইবার উড়িষ্যার পরে আমরা আরো যে রাজ্যগুলো সম্পর্কে আলোচনা করব বা যেখানটাতে পাওয়া যায় সেটা হচ্ছে ছত্তিশগড়, দ্বিতীয় প্রধান রাজ্য। কত শতাংশ আকরিক লোহা পাওয়া যায়? 17% আকরিক লোহা পেয়ে ছত্তিশগড় ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এখানে কি জাতীয় আকরিক লোহা পাওয়া যায়? হেমাটাইট এবং ম্যাগনেটাইট শ্রেণীর আকরিক লোহা এখানে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা কোন কোন জায়গায় পাওয়া যায়? দেখো এই যে ছত্তিশগড়ের বেল্টটা হচ্ছে এই ছত্তিশগড়ের বেল্ট। তো এইখানটাতে বাস্তার জেলার বাইলাডিলা, রাওঘাট, আমি আগের ছবিটা তোমরা দেখেছো উড়িষ্যার একদম গায়ে বাইলাডিলা বলে জায়গাটা ছিল। আর হয়েছে দুর্গ জেলার, এই দুর্গ জেলার ডাল্লি রাজহারাতে এই আকরিক লোহা উত্তোলন করা হয়। তাহলে এই হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় সংলগ্ন এইখান থেকেই কিন্তু ছত্তিশগড়ের বাইলাডিলা আর ডাল্লি রাজার অর্থাৎ বাস্তার আর দুর্গ জেলার এইখান থেকেই আকরিক লোহা উত্তোলন করা হয়ে থাকে। ঠিক আছে, আর এই ছত্তিশগড়ের সব থেকে উল্লেখযোগ্য বৃহত্তম ইস্পাত শিল্পকেন্দ্রের নাম হচ্ছে ভিলাই। তো এই যে বাইলাডিলা এবং ডাল্লি রাজহারা থেকে যে আকরিক লোহা উত্তোলন করা হয় এই ভিলাইতে নিয়ে গিয়ে তাদেরকে ইস্পাতে পরিণত করে বিশাখাপত্তনম বন্দর মারফত জাপানে রপ্তানি করা হয়। তাকে এই হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ পোর্ট, উড়িষ্যা থেকে রপ্তানি করা হতো। আর এই হচ্ছে বিশাখাপত্তনম পোর্ট, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম দ্বারা আবার জাপানে রপ্তানি করা হয়। ঠিক আছে, ছত্তিশগড় দ্বিতীয় সর্বাধিক রাজ্য বোঝা গেল। কর্ণাটক কত শতাংশ কয়লা আকরিক লোহা উত্তোলন করে? 14%, অর্থাৎ 14% করে এটা তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু ম্যাগনেটাইট সঞ্চয়ে প্রথম এই কর্ণাটক, অর্থাৎ এই ব্যাঙ্গালোর কর্ণাটক ম্যাগনেটাইট সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর যে আকরিক লোহা ম্যাগনেটাইট সব থেকে বেশি কিন্তু এই কর্ণাটকে পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়? চিকমাগালুরের বাবা বুদান পাহাড়, তার কেমানগুন্ডি, কুদ্রেমুখ যেটা ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি, এই কুদ্রেমুখ, বেল্লারির হসপেট ও সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে দেখো কুদ্রেমুখ সেক্টর, এই যে এখানটা সব থেকে বড় ভারতবর্ষের ম্যাগনেটাইট বৃহত্তম খনি। এছাড়া চিত্রদুর্গ, টুমকুর, সানুর, বিজাপুর থেকেও উত্তোলিত হয়। এর ভিত্তিতে ভদ্রাবতী ও বিজয়নগর ইস্পাত কারখানা গড়ে উঠেছে। তাহলে বোঝা গেল ছত্তিশগড়, কর্ণাটক তৃতীয় স্থান অধিকারকারী রাজ্য। 14% লৌহ আকরিক এখান থেকে উত্তোলিত হয়। আর এখানকার উল্লেখযোগ্য লৌহ খনির নাম কি? কুদ্রেমুখ, যেটা ভারতবর্ষের বৃহত্তম ম্যাগনেটাইট খনি। আর এখান থেকে কোন ইস্পাত কারখানায় যায় কর্ণাটকের? ভদ্রাবতী ও বিজয়নগর ইস্পাত কারখানা গড়ে উঠেছে এই খনিগুলোকে কেন্দ্র করে। ঠিক আছে, এবার হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে এই ঝাড়খণ্ড, উড়িষ্যার গায়ে ঝাড়খণ্ড, এইটা ঝাড়খণ্ড। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা ঝাড়খণ্ড, এটা উড়িষ্যা। তো ঝাড়খণ্ডের কোথায় কোথায়? ঝাড়খণ্ডে চতুর্থ স্থান অধিকারকারী রাজ্য, 11% আকরিক লোহা উত্তোলিত হয়। প্রধান প্রধান জেলাগুলোর নাম কি? সিংভূম জেলা, এর গুয়া, নোয়ামুন্ডি, বুদাবুরু, পানসিরাবুরু, কোটামাটিবুরু, মেঘাতুবুরু, রাজরিবুরু, নুটুবুরু, বড় জামদা, চিরিয়া। দেখো সব বুরু আছে লাস্টের নামগুলো মনে রাখতেও তোমাদের সুবিধা হবে। এছাড়াও পালামৌ জেলার ডালটনগঞ্জ লৌহ আকরিক উত্তোলিত হয়।
তো ঝাড়খণ্ড রাজ্যে যা লোহা করি উত্তোলিত হয় সবই জামশেদপুর, যেটা সব থেকে বেসরকারি বড় ইস্পাত কারখানা জামশেদপুর, যা টাটার আন্ডারে গড়ে উঠেছে। এছাড়াও দুর্গাপুর, বোকারো, বার্নপুর কুলটিতে ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়। মানে ঝাড়খণ্ড থেকে জামশেদপুরে যা যায় বাদ বাকিটা ওয়েস্ট বেঙ্গলে চলে আসে, দুর্গাপুর, বোকারো, বার্নপুর কুলটিতে চলে আসে। গোয়া, এই হচ্ছে গোয়া, দেখো সবচেয়ে ছোট অঞ্চলের থেকে গোয়া পঞ্চম উৎপাদন প্রধান রাজ্য, কিন্তু রাজ্যটির উত্তোলন দারুণভাবে হ্রাস পেয়েছে, হয়তো তার খনিজ ভাণ্ডার শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাওয়ার পথে, সেই জন্য। তো তিন ভাগে ভাগ করা হয়েছে, উত্তরে পিরনা, সিরিগাঁও, কুডনেম, মধ্যভাগে তোলাসিয়া, সান্টোম, সাম্ভর, দক্ষিণে সাটোরি, বিচলি, মাপুসা, বারজান থেকে এই লোহা করি উত্তোলন করা হয়। আর অধিকাংশই মারমাগাঁও বন্দর থেকে রপ্তানি করা হয়। এই হচ্ছে মারমাগাঁও বন্দর, ঠিক আছে। তো মারমাগাঁও থেকে, এইখান থেকেই সব যাবতীয় লৌহ ইস্পাত রপ্তানি করা হয়ে থাকে। এবার রয়েছে 6 নম্বরে মধ্যপ্রদেশ। এগুলো খুব বেশি পরিমাণে লোহা করি উত্তোলিত হয় না। লৌহ আকরি উত্তোলনে মধ্যপ্রদেশ 6ষ্ঠ স্থান অধিকারী। কোথায় কোথায় হয় দেখো, এই যে মধ্যপ্রদেশ রাজ্য, জব্বলপুর, বলাঘাট, দেখো জব্বলপুর, ছতরপুর, নরসিংহপুর, মান্দাসরে উত্তোলন হয় এবং ভিলাই ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়। তাহলে এই মধ্যপ্রদেশে কোথায় যায়? ভিলায়, ছত্তিশগড়ে চলে যায়, তার পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়, এই রাজ্য এখান থেকে এখানে চলে আসে। এইখানটাতেই এই ছত্তিশগড়ে লৌহ ইস্পাত কারখানা প্রস্তুত করা হয়ে থাকে। রাজস্থান, এই হচ্ছে রাজস্থান। তো রাজস্থান লোহা আকরি উত্তোলনে রাজস্থান 7ম স্থান অধিকার করে আছে। কোথায় কোথায় হয়? জয়পুর, বুন্ডি, ভিলওয়ারা, আলোয়ারায় উত্তোলন করা হয়ে থাকে এই রাজস্থানের যাবতীয় যে খনি থেকে উত্তোলন করা হয়। এগুলো আর অন্য কোনো জায়গায় পাঠানো হয় না। এখানে ছোটোখাটো যে স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে সরকারি সাহায্যে বা বেসরকারি উদ্যোগে, সেই প্ল্যান্টগুলিতেই এখান থেকে জয়পুর, বুন্দি, ভিলওয়ারা, আলোয়ারা থেকে যা উত্তোলন হয় এখানেই ব্যবহৃত হয়ে থাকে। সঞ্চয়, তা ভারতবর্ষে এই লৌহ আকরিকের 2018-19 সাল অনুযায়ী 3,328 কোটি টন আকরিক লোহা সঞ্চিত রয়েছে, ঠিক আছে। ভারতবর্ষের যাবতীয় যা লৌহ আকরি উত্তোলিত হয় বা যা খনি রয়েছে সেটা হচ্ছে হেমাটাইট খনি, তার মানে দ্বিতীয় যে মানের লৌহ আকরিক সেটাই বেশি পরিমাণে পাওয়া যায়। 32% হচ্ছে ম্যাগনেটাইট আকরিক লোহা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো ভারতবর্ষ সঞ্চয় ভাণ্ডারের দিক থেকে কত স্থানে রয়েছে? ভারত বিশ্বে প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে ব্রাজিল, তারপরে রাশিয়া, তারপরে চীন। 5ম স্থান অধিকার করে আছে ভারত। ভারতের আগে কটি দেশ রয়েছে? 4টি। কি কি? অস্ট্রেলিয়া, ব্রাজিল। তোমাদের জিজ্ঞাসা করা হয়, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে আকরিক লোহা সঞ্চয় ভাণ্ডার দিক থেকে প্রথম স্থানাধিকারী দেশগুলির নাম লেখো ক্রমান্বয়ে। তাহলে অস্ট্রেলিয়া, ব্রাজিল, রাশিয়া, চীন পরপর বলতে হবে। রাজ্যগুলির মধ্যে, আমাদের দেশে রাজ্যগুলির মধ্যে উড়িষ্যা প্রথম, ঝাড়খণ্ড দ্বিতীয়, ছত্তিশগড় তৃতীয়। কিন্তু আবার ম্যাগনেটাইট সঞ্চয়ে যেটা সব থেকে বেশি ম্যাগনেটাইট পাওয়া যায় কুদ্রেমুখ, সেটা কিন্তু কর্ণাটক আবার প্রথম স্থান অধিকার করবে। তাহলে বোঝা গেল বিশ্বের দিক থেকে ভারত 5মে, আর রাজ্যগুলোর দিক থেকে একদম প্রথমে উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড দ্বিতীয়, ছত্তিশগড় তৃতীয়, ঠিক আছে। আচ্ছা, বাণিজ্য, তো শুধুমাত্র যে কয়লা উত্তোলন, কয়লা বলছি বারবার, লৌহ আকরিক উত্তোলন করলাম, ব্যবহার করলাম তা নয়। কিছু কিছু যেগুলো বেশি পরিমাণ বা বাণিজ্যের সুবিধার্থে বৈদেশিক মুদ্রার মানে আয় করার উদ্দেশ্যেও এগুলোকে
রপ্তানি করা হয়। তবে আমাদের ভারতবর্ষ বিপুল জনসংখ্যার দেশ হওয়ার জন্য, চাহিদা ব্যাপক হওয়ার জন্য, দেখো আভ্যন্তরীণ চাহিদার জন্য আকরিক লোহা রপ্তানি বাণিজ্য বেশ কম। যা উত্তোলন করা হয় তার মাত্র 33% রপ্তানি করা হয়, যেটা 2018-19 সাল অনুযায়ী। এর মধ্যে যার 75% চীনে রপ্তানি করা হয়েছে, কারণ চীন তাদের চাহিদার কথা জানিয়েছে, সেখানে চীনে সব থেকে বেশি রপ্তানি হয়েছে 75% আকরিক লোহা। এছাড়াও এছাড়া জাপান, দেখো জাপান এমন একটা দেশ লৌহ ইস্পাত উৎপাদনে কিন্তু প্রথম সারির দেশ, কিন্তু এখানে কোনো আকরিক লোহার খনি নেই। এটা সবটাই আমদানি করে নিজেদের দেশে নিজেদের মতো করে লৌহ ইস্পাত কারখানা গড়ে তুলেছে, যেটা একটা উল্লেখযোগ্য একটা দিক। দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ওমান, মালয়েশিয়াতেও রপ্তানি করা হয়। কিসের মাধ্যমে? স্টেট ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে লৌহ আকরিক রপ্তানি করা হয়ে থাকে। 1.28 কোটি টন লোহা আকর অস্ট্রেলিয়া সর্বাধিক, এবং দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাহারিন থেকেও আমদানি করা হয়। দেখো আমরা শুধু রপ্তানি করি না, আবার আমাদের নিজস্ব দেশের চাহিদা অনুযায়ী বাণিজ্যিক সুবিধার্থে উৎকৃষ্ট শ্রেণীর সব থেকে বেশি পরিমাণে আকরিক লোহা আমদানি করা হয়ে থাকে। কোন দেশ থেকে বলো তো? অস্ট্রেলিয়া থেকে। তারপরে দেখো অস্ট্রেলিয়া সর্বাধিক আমদানি করা হয়, তারপর দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাহারিন থেকেও আমদানি করা হয়ে থাকে। সব থেকে 3টি লোহা রপ্তানি বন্দরের নাম যে জিজ্ঞাসা করা হয়, কি বলবে? মারমাগাঁও, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। ম্যাপে দেখতে পাচ্ছ মারমাগাঁও, বিশাখাপত্তনম, পারাদ্বীপ, এই 3টি বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক বা ইস্পাত রপ্তানি করা হয়ে থাকে। বুঝতে পারলে তোমরা সবাই এতক্ষণে যা বললাম? ভেরি গুড। তাহলে এতক্ষণে আমরা যেটুকু অংশ আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে লৌহ আকরিকের যাবতীয় আলোচনা পাঠ্যপুস্তক অনুযায়ী এখানেই সমাপ্ত হয়েছে। তোমাদের যদি লৌহ আকরিক সম্পর্কে আরো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, আমাকে কিন্তু বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, নেই, খুব ভালো। তো আমরা এতক্ষণে যা কিছু আলোচনা করেছি তার থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের সামনে রাখলাম। প্রত্যেকটি অংশ তোমরা প্রশ্ন খুব ভালোভাবে তোমরা জেনে রাখবে, বই থেকে দেখে আসবে। পরবর্তী ক্লাসে কিন্তু আমি এখান থেকে জিজ্ঞাসা করব। ঠিক আছে? কারোর কি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে না? খুব ভালো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস আমরা আবার অন্য নতুন কোনো বিষয় সম্পর্কে আলোচনা করব। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।